ওয়েলকাম মাই স্টুডেন্ট। তোমরা দেখছো LR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর তৃতীয় পাঠের অন্তর্গত তৃতীয় অধ্যায়ের কবিতাটির নাম কি? একটি চড়ুই পাখি। কবির নাম তারাপদ রায়। তো প্রথমে এসো আমরা পরিচয় করে নিই তারাপদ রায়ের সম্বন্ধে। তো কবি তারাপদ রায় হচ্ছেন শিশু সাহিত্যের একজন অন্যতম বিখ্যাত লেখক। কবি, গল্পকার, প্রাবন্ধিক ইত্যাদি বিভিন্ন বিষয়ে বা সাহিত্যের বিভিন্ন মহলেতে তার পদচারণা। কবি তারাপদ রায় জন্মগ্রহণ করেছিলেন 1936 খ্রিস্টাব্দের বাংলাদেশের টাঙ্গাইল জেলাতে। এখনকার যে বাংলাদেশ, সেই বাংলাদেশেতে কবির জন্ম, এবং কবি মৃত্যুবরণ করেন 2007 খ্রিস্টাব্দে। কবি পেশাতে ছিলেন একজন শিক্ষক। মূলত তিনি কলকাতাতেই শিক্ষকতা করতেন, এবং কবির লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে তোমার প্রতিমা। 1960 খ্রিস্টাব্দে কবির এই প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এছাড়াও কবির উল্লেখযোগ্য কিছু রচনা হলো ডোডো তাতাই পালা কাহিনী, কোথায় যাচ্ছেন তারাপদবাবু, জলের মতো কবিতা। এই প্রথমটা হলো গদ্যতে লেখা অর্থাৎ গদ্য বই, আর এই দুটো হলো কবিতার বই অর্থাৎ কাব্যগ্রন্থ। কবি তার সাহিত্য রচনার জন্য মূলত দুখানি উল্লেখযোগ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। সেই প্রাপ্ত পুরস্কারগুলো হলো শিরোমণি পুরস্কার এবং কথা পুরস্কার। এছাড়া কবি বিখ্যাত হয়ে রয়েছেন আমাদের বাংলা সাহিত্যে এই ডোডো আর তাতাই, এই দুটো শিশু চরিত্র সৃষ্টি করার জন্য। এই ডোডো এবং তাতাইয়ের অ্যাডভেঞ্চারমূলক কাহিনীগুলোকে নিয়ে তিনি বহু গল্প রচনা করেছেন। তাই ডোডো এবং তাতাই শিশু চরিত্র দুটি আমাদের বাংলা সাহিত্যে অন্যতমভাবে স্মরণীয়। আমাদের পাঠ্য এই একটি চড়ুই পাখি কবিতাটি তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এবার এসো আমরা আলোচনা করি কবিতাটার মূল বিষয়বস্তু সম্বন্ধে। একটি চড়াই পাখিকে কেন্দ্র করে কবি তারাপদ রায়ের ভাবনা চিন্তা এবং সেই চড়ুই পাখিটার কার্যকলাপ এই কবিতায় কবি খুব সহজ সরল ভাষায় তুলে ধরেছেন। কি জানাচ্ছেন কবি? চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। এখানেতে যখন পড়বে তোমরা কখনোই যেন এই শেষেতে গিয়ে থেমে যেও না। যেখানেতে কমা বা পূর্ণচ্ছেদ অর্থাৎ কোনো ছেদ চিহ্ন আছে সেইখানেতে গিয়ে থামবে। আমরা কবিতার একটা লাইনে সাধারণত আমাদের একটা অভ্যাস হলো যে কবিতার প্রথম লাইনেতে গিয়ে থেমে যাই, এবং এটা থেমে যাওয়াটা তখনই হয় যখন এখানেতে আমাদের কোনো ছেদ চিহ্ন থাকে, সেক্ষেত্রে থামাটা যায়। কিন্তু এই কবিতার ক্ষেত্রে আমরা ঠিক সেখানেই থামব যেখানেতে কবি থামতে বলছেন কোনো কমা বা পূর্ণচ্ছেদ বা অন্য কোনো ছেদ চিহ্নের দ্বারা। সেই হিসাবে আমরা ঠিক এইভাবে পড়ব, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। অর্থাৎ কবি বলছেন একটা চড়ুই পাখি যে কিনা অত্যন্ত চতুর, মানে অত্যন্ত চালাক, সে ঘুরে ফিরে কবির ঘরেতেই বাসা বাঁধে। অর্থাৎ কবির ঘরেতে কোনো জানালার বাইরেতে যে কার্নিশ আছে সেখানে বাসা বাঁধতে পারে, কিংবা আমাদের ঘরেতে যে ভেন্টিলেটরগুলো থাকে সেইখানেতে বাসা বাঁধতে পারে, বা কোনো হয়তো কবির ঘরে আলমারির মাথাতেও বাসা বাঁধতে পারে। তো যেখানেই বাসা বাঁধুক না কেন ঘুরে ফিরে সেই কবির ঘরটাই পছন্দ। অর্থাৎ এত জায়গা রয়েছে বাইরেতে, এত গাছপালা রয়েছে বা অন্যান্যদের বাড়ি রয়েছে, সেগুলো কিন্তু এই চতুর চড়াই পাখিটির পছন্দ নয়, একমাত্র কবির ঘরটাকেই খুব পছন্দ। অর্থাৎ এই যে কবির ঘরটাকেই চড়ুই পাখিটার খুব পছন্দ হয়েছে, যেন মনে হচ্ছে ঘরটা আসলে তারই। হ্যাঁ, কারণ আমাদের প্রত্যেকের কাছেই আমাদের নিজেদের ঘরটা বা বাড়িটা অত্যন্ত পছন্দের। তাই চড়ুই পাখিটারও যদি এই কবির ঘরটাকেই খুব পছন্দ হয়ে যায় এবং ঘুরে ফিরে সেখানেতেই এসে বাসা বাঁধে বারবার,
তাহলে বলতেই হয় যে কবির কাছে তার ঘরটা যতটা প্রিয়, ঠিক চড়ুই পাখিটার কাছেই কবির ঘরটা ততটাই প্রিয় হয়ে উঠেছে। হয়তো সেই চড়ুই পাখিটি কবির ঘরটিকে আপন করে নিতে চেয়েছে, যেমনভাবে কবি করে নিতে চেয়েছে। আর তখনই কবি ব্যবহার করেছেন একটা বিশেষণ চতুর, অর্থাৎ চড়ুই পাখিটি খুব চতুর বা চালাক। কেন কবি চড়ুই পাখিটাকে চালাক বললেন কেন? প্রথমত, বাইরেতে বাসা না বেঁধে সে কবির ঘরের মধ্যেই বাসা বাঁধছে। এর ফলে একটা তার খুব বুদ্ধিমানতা কাজ করছে, বুদ্ধি কাজ করছে চড়ুই পাখিটির। কেননা বাইরেতে বাসা বাঁধলে, অর্থাৎ কোনো গাছেতে বাসা বাঁধলে সেখানে হয়তো তার বাসাটা নিরাপদে নাও থাকতে পারে। ঝড়েতে বা জলে অত্যন্ত বৃষ্টিপাত হলে সেই বাসা ভেঙে যেতে পারে, কিংবা হয়তো সেই বাসা ইচ্ছা করে কোনো বাইরের মানুষজন ভেঙে দিতে পারে। আবার অন্য কোনো বাড়িতে বাসা বাঁধতে চাইছে না চড়ুই পাখিটি, হয়তো সেখানেতে বাসা বাঁধার উপযুক্ত পরিবেশটা বা জায়গাটা নেই বলে। তাই চড়ুই পাখিটা বুদ্ধি করে ঠিক কবির ঘরেতেই বাসা বেঁধেছে। এবং চড়ুই পাখিটা বুঝে গেছে যে কবি হচ্ছে সেই রকমই মানুষ যে অন্ততপক্ষে আমাকে তাড়িয়ে দেবে না। এই ঘরেতে বাসা বাঁধলে আমার বাসা এবং আমি দুজনাই নিরাপদেতে থাকব। আমার বাসাটাকে এই লোকটি, অর্থাৎ এই ঘরের লোকটি মানে কবি, ভেঙেও দেবে না বা আমাকে তাড়িয়েও দেবে না, বরঞ্চ আমি বাসা বাঁধলে বরঞ্চ খুশিই হয়েছে। এই যে একটা পাখি কবির এই দিকটা, অর্থাৎ কবি যে তাকে তাড়িয়ে দেবেন না, খুশি হয়েছে, এই বিষয়টা বুঝে যাওয়া, বা কবির ঘরটাই যে তার একমাত্র নিরাপদ জায়গা, এই বিষয়টাকে বুঝে যাওয়ার জন্যই চড়ুই পাখিটার বোঝাই যাচ্ছে যে অত্যন্ত বুদ্ধিমান। আর বুদ্ধিমান বলেই, অর্থাৎ এই বুদ্ধিটার প্রকাশ ঘটাচ্ছে বলেই কবি তারাপদ রায় মনে করেন চড়ুই পাখিটা অত্যন্ত চালাক বা চতুর। তো সেই চতুর চড়ুই পাখিটি ঘুরে ফিরে সেই কবির ঘরেতেই বাসা বাঁধে। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে, অর্থাৎ অন্ধকার যখন হয়ে আসে, সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন অন্ধকার নেমে আসে, অন্যান্য পাখিরা যখন ফিরে আসে তাদের নিজেদের বাসাতে, মানুষজন যখন তাদের কর্মস্থান থেকে নিজেদের গৃহে ফিরে আসে বিশ্রামের জন্য, চড়ুই পাখিটাও আসে। অর্থাৎ অন্যান্য পাখিদের থেকে চড়ুই পাখিটির জীবনযাপনের আলাদা পার্থক্য কিছু নেই গো। কিন্তু সে চালাক হতে পারে, কিন্তু আর সাধারণ পাখিদের মতনই জীবন আচরণ করেছে এখানে বা কাজ করে গেছে। অন্যান্য পাখিরা সারা দিন বাইরেতে ঘুরে যেমন বাসাতে ফেরে, এই চতুর চড়াই পাখিটিও সন্ধ্যাবেলাতে সে বাসায় ফিরেছে। কবির মনে হয়েছে যে চতুর চড়াই পাখিটাই যেন ঠোঁটে করে অন্ধকারটাকে নিয়ে এলো তার বাসার মধ্যে। অর্থাৎ বাইরে অন্ধকার কবির ঘরের মধ্যে প্রবেশ করেছে যেন চতুর চড়াই পাখিটির ঠোঁটের মধ্য দিয়ে। অর্থাৎ অন্ধকারটাকে যেন চড়ুই পাখিটি ঠোঁটে করে এনে বাইরে থেকে এনে কবির ঘরেতে ছড়িয়ে দিল। এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান ছড়াই শব্দের টুকরো, অর্থাৎ কখনো এ বাড়ির চাল থেকে, খড়ের চাল থেকে খড় ফেরে নিয়ে এসে ছড়াবে। অর্থাৎ খড়ের চাল হলে সেই খড়ের চালের মধ্যেতে অনেক সময়তে পাখিরা বাসা করে, সেই বাসা করতে গিয়ে অনেক সময়তে সে চাল থেকে খড়গুলোকে ছড়িয়ে দেয়। চড়ুই পাখিটিও ঠিক একই কাজ করে। চালের মধ্যে বাসা বাঁধতে গিয়ে, অর্থাৎ মাটির ঘরে খড়ের চাল, এই খড়ের চালেতে বাসা বাঁধতে গিয়ে সে সেই চাল থেকে খড়গুলোকে ছড়ায়। আর কি ছড়ায় না, ও বাড়ির ধান, হয়তো পাশের বাড়ির মানুষজন ধান শুকোতে দিয়েছে রোদে, ধান ভাঙাতে দেবে বলে, সেই ধানগুলো খেতে গিয়ে, কেন ধান শুকোতে দিলেই গাদা পাখি এসে দেখবে সেখানেতে বসে এবং সেই ধানগুলো খেতে থাকে। এই চড়াই পাখিটিও হয়তো সেই পাশের বাড়ির শুকোতে দেওয়া ধান খেতে গিয়ে শুধু খায়নি, ছড়িয়েওছে। অর্থাৎ খড়কুটো ছড়াচ্ছে, ধান ছড়াচ্ছে, তার সঙ্গে কি ছড়াচ্ছে না শব্দের টুকরো। অর্থাৎ পাখিটা সবসময়তে কিচিরমিচির করে ডেকেই চলেছে। অর্থাৎ কখনো সে কবির ঘরের চালের হয়তো খড় ছড়াচ্ছে, পাশের বাড়ির শুকোতে দেওয়া ধান খেতে গিয়ে ছড়াচ্ছে, এবং সর্বক্ষণ সে যখন ডেকে চলছে, সেই ডেকে চলাটাকে কবি মনে করছেন যেন শব্দের টুকরো ছড়াচ্ছে।
এর ঘর জুড়ে কিচিমিচি গান, অর্থাৎ কবির মনে হয়েছে যে এই যে তার শব্দের টুকরো ছড়ানো, তার সবসময় ডেকে যাওয়া, যেন মনে হচ্ছে তার ঘরেতে সবসময় পাখিটা কিচিমিচি করে মিষ্টি সুরে গান গেয়ে চলেছে। অর্থাৎ শব্দের টুকরোটাই কবির কাছেতে গানেতে পরিণত হয়েছে। কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, অর্থাৎ কবি বলছেন যে সে যেমন খড়কুটো ছড়ায়, ও বাড়ির ধান ছড়ায়, কখনো বা কিচিমিচি সুরে গান গায়, তেমনই কখনো কখনো সে কবির খুব কাছাকাছি, অর্থাৎ কবি যেখানে বসে আছেন হয়তো তার একটুখানি দূরেই কোনো একটা বস্তুর ওপরেতে সে বসে কবির দিকেতে কৌতূহলী চোখ নিয়ে তাকিয়ে থাকে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অর্থাৎ কবি যে কাজকর্ম করছেন অথচ পাখিটাকে কোনো রকমভাবে তাড়িয়ে দিচ্ছেন না, হয়তো কবি মনে মনে খুশিও হচ্ছেন। এই বিষয়গুলো সে বোঝার চেষ্টা করে, কৌতূহলী চোখ নিয়ে কবির কাজকর্ম, কবির ঘরটার চারিদিক অবাক দৃষ্টিতে তাকায় এবং তাকিয়ে কি ভাবে, হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর জানালার দৌড়, টেবিলে ফুলদানি, বই খাতা এসবই আমার হবে। অর্থাৎ কবির মনে হয়েছে যে এই যে পাখিটা তার দিকে কৌতূহলী চোখ নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকছে সব সময়, হয়তো এই পাখিটার মনে মনে এইটাই চিন্তা ভাবনা জেগে উঠেছে যে যখন এই কবি এই ঘর ছেড়ে চলে যাবেন তখন হয়তো এই ঘরের জানালা, দৌড় মানে হচ্ছে দরজা, টেবিলে ফুলদানি, বই খাতা এই সব জিনিসপত্রের মালিক হয়ে উঠবে পাখিটা, আমাকেই দেবেন বিধাতা। অর্থাৎ পাখিটা যেন মনে মনে করে বা মনে মনে ভাবে বিধাতা অর্থাৎ ঈশ্বর এই ঘরের যা কিছু সম্পদ সবই কবির অনুপস্থিতিতে সেই পাখিটিকে দিয়ে দেবেন। পাখি হয়ে উঠবেন তখন এই ঘরের মালিক, পাখি তখন হয়ে উঠবে এই ঘরের প্রধান ব্যক্তি। তখন কবিকেই হয়তো পাখিটার মতন এখানে এসে আশ্রয় চাইতে হবে পাখিটির কাছে। অর্থাৎ এখন যেমন কবির ঘর পাখিটি আশ্রয় চাইছে বা নিয়েছে, ঠিক হয়তো কিছুদিন পর বিধাতা তাকে যখন এই ঘরের মালিক করে দেবেন তখন হয়তো কবিকেই এই পাখিটির কাছে আশ্রয় চাইতে হবে। এটাই হয়তো পাখিটি মনে মনে ভাবছে বলে কবির অনুমান। আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, অর্থাৎ আবার কখনো কখনো দেখা যায় যে পাখিটা কবির ঘরের বাইরের কার্নিশেতে, কার্নিশ কি না ছাদ থেকে বা জানলার ছাদ বা জানালার ওপরেতে, বিশেষত জানালার ওপরেতে একটুখানি যে ঢালাই অংশটা বাড়ানো থাকে সেটাই হচ্ছে কার্নিশ। সেই কার্নিশেতে বসে পাখিটি বা চড়ুই পাখিটি কখনো কখনো এমনভাবে তাকায় কবির মনে হয় যেন আমার ঘরটার প্রতি তাচ্ছিল্যের দৃষ্টিতে মানে অবহেলার দৃষ্টিতে তাকাচ্ছে। অর্থাৎ আমার এই ঘরটাকে পাখিটির মোটেই পছন্দ নয়, আমার এই বাজে ঘরটা পাখিটার কাছে একেবারেই একটা অপছন্দ বা বিরক্তির একটা বস্তু, এরকমই একটা হাবভাব নিয়ে তাচ্ছিল্য বা অবহেলার দৃষ্টিতে যেন আমার ঘরটার দিকে তাকাচ্ছে। ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই। অর্থাৎ কবির মনে হয় যে যখন পাখিটা তাচ্ছিল্য দৃষ্টিতে আমার ঘরের দিকে তাকাচ্ছে যেন পাখিটার মনে মনে এরকমই ভাবনা জাগছে যে আমার অর্থাৎ পাখিটির খুব মায়ার শরীর, তাই দয়া করে মায়া মমতা বশত কবির এই বাজে ঘরটাতে রয়ে গেছে। দয়ার শরীর বলেই কবিকে দয়া করছে। অর্থাৎ পাখিটা চলে গেলে হয়তো কবি দুঃখ পাবে, এতদিন ধরে আছে পাখিটার সঙ্গে, কবি সে চলে গেলে হয়তো দুঃখ পাবে কবি, তাই পাখিটা সেই দুঃখকে সহ্য করতে পারবে না বা কবিকে দুঃখ দিতে চায় না। পাখিটা অত্যন্ত দয়ালু, দয়াপরায়ণ বলেই তাচ্ছিল্য দৃষ্টিতে ঘরটার দিকে তাকালেও বা তার এই ঘরটার প্রতি পছন্দ না থাকলেও সে দয়া মায়া বশতই এই ঘরেতে রয়ে গেছে। ইচ্ছে হলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি। অর্থাৎ কবির মনে হয়েছে পাখিটা যেন এটাই মনে মনে ভাবছে যে আমার যদি এখনই ইচ্ছা হয় আমি এক্ষুনি চলে যেতে পারি ও পাড়াতে
এপাড়া ওপাড়াতে পালেদের বসেদের বাড়িতে, অর্থাৎ বড়লোকদের বাড়িতে যেখানে ঘরগুলো আরও অত্যন্ত সুন্দর, আরও সেখানেতে জিনিসপত্র রয়েছে, আরও বিভিন্ন সম্পদ রয়েছে। তো সেই বড়লোক পালেদের বসেদের বাড়িতে হয়তো আমার এক্ষুনি ইচ্ছা হলেই চলে যেতে পারি, কিন্তু পাখিটা যায় না, কবিকে দয়া করে। তবুও যাই না চলে, এতটুকু দয়া করে পাখি। অর্থাৎ কবি সেটাই বলছে যে হয় যদি পাখিটার মনে মনে এটাই ইচ্ছা জাগে যে এক্ষুনি সে চাইলেই পালেদের বসেদের অর্থাৎ কোনো বড় লোকেদের বাড়িতে চলে যেতে পারে, কিন্তু যায় না। ভালো ভালো আরও বাড়ি থাকা সত্ত্বেও, বড়লোকদের আরও সুন্দর সজ্জিত বাড়ি থাকা সত্ত্বেও পাখিটা যায় না। কেননা সেই জন্যেই কবির মনে হয় চড়ুইটি যেন কবিকে দয়া করছে। রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। অর্থাৎ যেহেতু পাখিটা চলে যায় না, কাজে রাত্রিবেলা চারিদিক যখন নিস্তব্ধ নির্ঝুম হয়ে যায়, ঘরের মধ্যেও একটা ব্যাপক নির্জনতা বিরাজ করে। সেই নির্জন ঘরে পাখিও একাকী, কবিও একাকী। এই দুই একাকী প্রাণীর একটা বন্ধুত্ব গড়ে ওঠে। কবিও তার একাকিত্ব দূর করতে চায় পাখিটার মধ্য দিয়ে, বা পাখিটির কার্যকলাপ বা পাখিটার কার্যকলাপের মধ্য দিয়ে, আর পাখিটিও তার একাকিত্ব দূর করতে চায় কবির ঘরের জিনিসপত্র দেখে বা কবিকে পেয়ে। এইভাবেই কবির সঙ্গে পাখিটির এক সুন্দর বন্ধুত্ব বা আত্মীয়তা গড়ে ওঠে। সুতরাং এই কবিতায় অর্থাৎ তারাপদ রায়ের এই চতুর চড়াই পাখি কবিতাটিতে কবি একটি চড়াই পাখির জীবনযাপন, তার কার্যকলাপকে কেন্দ্র করে কবির ভাবনা চিন্তা এবং সেই পাখিটির প্রতি কবির ভালোবাসা, স্নেহ, সহানুভূতি, এবং একইভাবে পাখিটার মনে মনে কি ভাবনা চিন্তা চলে তারই একটা কাল্পনিক লেখচিত্র এই কবিতাতে কবি তুলে ধরেছেন। এবার আসি কবিতাটার নামকরণ প্রসঙ্গে। মূলত কবিতা বা গল্প বা নাটক যাই পড়ি না কেন, প্রত্যেকটা লেখালেখিরই একটা করে দেখবে মাথাতে শিরোনাম থাকে, সেটাকেই বলা হয় নামকরণ করা। কিন্তু লেখকরা অর্থাৎ তিনি কবি হন বা নাট্যকার হন বা প্রাবন্ধিক গল্পকার যেই হন না কেন, তিনি যেমন খুশি কিন্তু তার লেখাটার নামকরণ করতে পারেন না। নামকরণ অত্যন্ত ভেবেচিন্তে আকর্ষণীয়ভাবে করতে হয়। অর্থাৎ এমন নামকরণ করতে হবে তার লেখালেখিটার, সেটা কবিতাটার বা গল্পটার যে নামকরণটা করতে হবে, সেই নামকরণটা হয়ে উঠবে অবশ্যই একটি সুচিন্তিত এবং আকর্ষণীয় একটা বিষয়, যা পাঠককে সহজেই সেই লেখাটার প্রতি আগ্রহী করে তুলবে। তাই সাহিত্যের নামকরণ হচ্ছে একটা অত্যন্ত ভাবনা চিন্তামূলক একটা ব্যাপার। মূলত কবিরা বা সাহিত্যিকরা তাদের লেখালেখির নামকরণ করতে গিয়ে চারটি দিক থেকে নামকরণ করে থাকেন। এক, প্রধান চরিত্র কেন্দ্রিক, অর্থাৎ লেখাটার মধ্যে কোনো গল্প বা কবিতা বা নাটক যাই পড়ি না কেন, সেখানেতে যেটা প্রধান চরিত্র তাকে কেন্দ্র করে যখন নামকরণ হবে তাকে বলা হয় প্রধান চরিত্র কেন্দ্রিক নামকরণ। যেমন তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছ পাগলা গণেশ গল্পটি, সেটা একটা চরিত্র কেন্দ্রিক নামকরণ। দুই হচ্ছে বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ কবিতা বা গল্প বা নাটক এই লেখাটার যেটা প্রধান বিষয় বা কেন্দ্রীয় বিষয় অর্থাৎ মূল বক্তব্য, সেটাকে কেন্দ্র করে যখন নামকরণ হয় সেটাকে বলা হয় বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ। যেমন তোমরা সপ্তম শ্রেণীতে একেবারেতে পড়েছ বঙ্গভূমির প্রতি, সেটা একটা বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ। তৃতীয় হচ্ছে লেখকের স্বনাম কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ লেখক যখন নিজের নামে নামকরণ করেন তার লেখাটার, সেটাকে বলা হয় লেখকের স্বনাম কেন্দ্রিক নামকরণ। মূলত এক্ষেত্রে লেখকরা তাদের ছদ্মনামগুলোকেই ব্যবহার করেন। যেমন তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছ ভানু সিংহের পত্রাবলী।
ভানুসিংহকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ওখানেতে তার ছদ্মনামেতেই নামকরণ করলেন। আর চতুর্থ যে দিকটাকে কেন্দ্র করে নামকরণ করা হয় সেটা হচ্ছে ব্যঞ্জনা কেন্দ্রিক, অর্থাৎ শিরোনামের মধ্যেতে যে কথাটা বলা হচ্ছে সেটা বা সেই মূল বক্তব্যটাকে মানে বাইরের অর্থটাকে বাদ দিয়ে যখন একটা কোনো অন্তর্নিহিত অর্থকে প্রকাশ করবে শিরোনামটা, তখনই সেটাকে ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ বলা হয়। যেমন অষ্টম শ্রেণীতে তোমরা পড়বে এমন একটা নামকরণ পরাজয় গল্পটা যখন পড়বে তখন এই ব্যঞ্জনা কেন্দ্রিক নামের তাৎপর্য বুঝতে পারবে। আমাদের আলোচ্য কবিতাটার অর্থাৎ তারাপদ রায়ের একটি চড়ুই পাখি কবিতাটার বিষয় কেন্দ্রিক নামকরণ কবি করেছেন। কেননা এই কবিতাটায় সমস্ত বক্তব্য অর্থাৎ কবির ভাবনা চিন্তা একটি চড়ুই পাখিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। অন্যদিকে চড়ুই পাখিটির কার্যকলাপ, তার মনের ইচ্ছা, কবির প্রতি তার দয়া ইত্যাদি সব কিছুই সেই চড়াইকে কেন্দ্র করে। অর্থাৎ এই কবিতাটার মূল বিষয়বস্তুই হচ্ছে চড়াই পাখিটির বা চড়ুই পাখিটির কার্যকলাপ, কবির প্রতি দয়া করা, তার মনের মধ্যে বিভিন্ন ভাবনা চিন্তা জাগা এবং সেই চড়ুইটিকে কেন্দ্র করে কবির একাকিত্ব দূরকরণ। অর্থাৎ এই কবিতাতে চড়ুই পাখিটাই হয়ে উঠেছে প্রধান বিষয় বা তার কার্যকলাপই হয়ে উঠেছে প্রধান বিষয় বা তাকে কেন্দ্র করে কবির ভাবনা চিন্তাটাই হয়ে উঠেছে প্রধান বিষয়। তাই এই কবিতার নামকরণ বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ হয়েছে। এই কবিতাটার কি আমরা কোনো বিকল্প নামকরণ করতে পারি? অবশ্যই করতে পারি। কোনো লেখার আমরা অন্য বিকল্প নামকরণ বলতে লেখক যে নামকরণটা করছেন সেটা বাদে আমরা আমাদের নিজেদের মতন একটা নামকরণ করতে পারি। কিন্তু নিজেদের মতন নামকরণ করতে গিয়ে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন ওই আগেতে যে বললাম 4 দিক থেকে নামকরণ করা হয় সেই 4টে দিকের মধ্যে কোনো একটা দিককে যেন কেন্দ্র করে আমরা নামটা করি। অর্থাৎ লেখক যে দিককে কেন্দ্র করে নামকরণ করেছে সেটাকে বাদ দিয়ে আমরা অন্য কোনো নামকরণ করতে গেলে যেন আমরা ওই 4টে সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্রকে মেনে চলি। সেই হিসাবে বলা যেতে পারে এই বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণের রীতিটাকেই মান্যতা দিয়ে আমরা এই কবিতাটার আরেকটা নামকরণ করতে পারি বন্ধু চড়াই। কেন এমন নামকরণ করতে পারছি? তা মূলত এই কবিতাতে আমরা দেখছি পাখিটা যেমন কবিকে দয়া করেছে, সে তাচ্ছিল্যের দৃষ্টিতে কবির ঘরের দিকে চেয়ে থাকলেও সে যেমন পালেদের বসেদের বাড়িতে চলে যেতে পারলেও সে যেমন যায় না, কবিকে দয়া করে। অন্যদিকে কবিও পাখিটিকে পেয়ে তার একাকিত্ব দূর করতে পেরেছে। অর্থাৎ পাখিটির কার্যকলাপ, পাখিটির কিচিরমিচির গান, পাখিটির ভাবনা চিন্তা আশা করা যেতে পারে কবির মনে একটা আনন্দ সঞ্চার করেছে। আর এই আনন্দ সঞ্চার করার ফলেই তার একাকিত্বটা দূর হয়েছে বা একাকিত্বের দুঃখ বা বেদনাটা দূর হয়েছে। ফলে এই কবিতায় যেন চড়ুই পাখিটা কবির বন্ধু হয়ে উঠেছে। তাই সেই দিক থেকে আমরা বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ করতে পারি বন্ধু চড়াই, অর্থাৎ কবির বন্ধু হিসাবে এখানে চড়াই পাখিটি বা চড়ুই পাখিটি এসেছে। তাই বিকল্প নামকরণ আমাদের বিষয়বস্তু কেন্দ্রিক হিসাবে আমরা বন্ধু চড়াই নামটা নির্বাচন করতে পারি। এরপরে আসছে কবির ভাবনা, অর্থাৎ এই চড়ুই পাখিটাকে কেন্দ্র করে কবির মনে মনে কী ভাবনা চিন্তা জাগছে। প্রথম হচ্ছে প্রাণীদের প্রতি ভালোবাসা। আগেই বলা হয়েছে পাখিটা ঘুরে ফিরে সেই কবির ঘরেই বাসা বাঁধে। কেন বাসা বাঁধে আমরা কবিতাটা আলোচনা করতে গিয়েই বলেছি। নিশ্চয়ই পাখিটা বুঝেছিল কবির ঘরটা হচ্ছে একমাত্র নিরাপদ জায়গা যেখানে তার এবং তার বাসার কোনো রকমভাবে কোনো বিপদ ঘটবে না বা কোনো রকমভাবে কোনো নিরাপত্তার বিঘ্নিত হবে না। সে এখানে নিরাপদে সুখে শান্তিতে থাকবে। এটা কখন সম্ভব? যখন যেখানেতে পাখিটি বাসা বাঁধছে সেই জায়গায় অবস্থিত মানুষটি যখন পাখিটিকে কোনো রকম বিরক্ত করবে না বা তাকে তাড়িয়ে দেবে না। সেই হিসাবে আমরা বলতে পারি পাখিটা কবির ঘরেতে বাসা বাঁধছে এই কারণেই যে পাখিটা জানে
কবি অর্থাৎ এই ঘরের মানুষটি তার কোনো ক্ষতি করবে না, তার বাসাটাকে ভেঙে দেবে না। এই যে পাখির বোঝাটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি পাখিটার প্রতি বা সমস্ত প্রাণীদের প্রতি কবির একটা ভালোবাসা তথা সহানুভূতি আছে। এছাড়াও অর্থাৎ পাখিটির কার্যকলাপকে বাদ দিলেও আমরা বলতে পারি যে কবি যেভাবে খুব দক্ষতার সঙ্গে নিপুণভাবে পাখিটির কার্যকলাপ, পাখিটির মনের ভাবনা চিন্তার একটা আনুমানিক দিক বা কাল্পনিক দিক কবি তুলে ধরেছেন, যেভাবে পাখিটাকে একটা একাকিত্বের মধ্যে পেয়েছেন, সেদিকগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে এই পাখিটির প্রতি কবির ভালোবাসা রয়েছে। এবং আমরা একটু যদি আরও ব্যাপকভাবে ধরি, বলা যেতে পারে সমস্ত প্রাণীর প্রতি কবির ভালোবাসা রয়েছে। অর্থাৎ পাখিটিকে কেন্দ্র করে প্রাণীর তথা পাখির প্রতি কবির ভালোবাসামূলক ভাবনাটা ধরা পড়ছে। 2 হচ্ছে একাকিত্ব। কবি তার এই একাকিত্ব জীবনে, এই ঘরেতে আর কবির কোনো আত্মীয় পরিজন আছে বলে এখানে কোনো উল্লেখ হয়নি বা উল্লেখ নেই, কাজেই আমরা ধরে নিতে পারি যে কবি এই ঘরেতে একাই থাকতেন। এই যে একাকিত্বময় জীবনেতে, কর্মব্যস্ত জীবনেতে যখন একটা একঘেয়েমি হয়ে যাচ্ছে, মানসিক ক্লান্তি অনুভব করছে কবি, ঠিক সেই সময়তেই কবি পাখিটির বন্ধুত্ব পান বা পাখিটির সাহচর্য পান। অর্থাৎ কবির এই একাকিত্ব, একঘেয়েমি, মানসিক ক্লান্তিময় জীবনের বেদনাকে দূর করেছে পাখি। কাজে কবির এই একাকিত্ব জীবনের যন্ত্রণা যেমন এখানেতে পরোক্ষভাবে ফুটে উঠেছে, তেমনি চড়ুই পাখির কাছে বন্ধুত্ব প্রাপ্তি, অর্থাৎ চড়ুই পাখির কাছে বন্ধুত্ব পেয়ে কবির এই একাকিত্ব দূরও হয়েছে, কবির মনে আনন্দও সঞ্চার হয়েছে। সুতরাং চড়ুই পাখিটিকে কেন্দ্র করে কবির ভাবনা চিন্তা এখানে আবর্তিত হয়েছে। সেই ভাবনা চিন্তার কোন কোন দিক আমরা পেলাম? প্রাণীদের প্রতি ভালোবাসা, কবির একাকিত্ব, আবার এই একাকিত্ব চড়ুই পাখির কাছ থেকে বন্ধুত্ব প্রাপ্তি হওয়ার ফলে বা বন্ধুত্ব পাওয়ার ফলে দূরীকরণ, একাকিত্বময় জীবনের অবসান। এবার চড়ুই পাখির কার্যকলাপ, চড়ুই পাখিটার এখানে কোন কোন কাজের দিকগুলো ফুটে উঠেছে। প্রথম আসছি দৈনন্দিন কার্যকলাপ। দৈনন্দিন কার্যকলাপ মানে প্রতিদিন যা করে, অন্যান্য পাখিরা যা করে চড়ুই পাখিটিও এখানে ঠিক একই কাজ করেছে। সারাদিন সে বাইরে বাইরে ঘুরেছে, অন্যান্য পাখিরা যখন সন্ধ্যাবেলাতে বাসাতে ফিরে আসে, এই পাখিটিও, কবিতাতে উল্লেখিত পাখিটাও সন্ধ্যাবেলাতে তার বাসাতে অর্থাৎ কবির ঘরেতে ফিরে এসেছে। অন্যান্য পাখিরা যেমন খড়ের চালেতে বাসা বাঁধতে গিয়ে খড় ছড়ায়, এই পাখিটাও ছড়ায়। অন্যান্য পাখিরা যেমন ধান শুকোতে দেওয়া থাকলে সেই ধান খুঁটে খায় এবং খুঁটে খেতে গিয়ে ছড়ায়, এই চড়ুই পাখিটিও কিন্তু ছড়িয়েছে। অন্যদিকে অন্য পাখিরা যেমন সবসময়েতে ডেকে চলে, যেটাকে পাখির গান বলে আমরা উল্লেখ করি, পাখিরা গান গাইছে, ঠিক চড়ুই পাখিটিও ঠিক সেটাই করেছে। অর্থাৎ অন্যান্য পাখিদের যা যা দৈনন্দিন কাজ, এই চড়ুই পাখিটারও সেই দৈনন্দিন কাজগুলো এখানেতে ফুটে উঠেছে। কিন্তু অন্যান্য পাখিদের থেকে এই চড়ুই পাখিটা দুটো কাজের দ্বারা একটু আলাদা হয়ে গেছে। সেটা কি কি না, কবির একাকিত্ব দূরীকরণ আর কবির প্রতি দয়া করা। অর্থাৎ কবি বারবার বলছেন যে পাখিটা ইচ্ছা করলেই পালেদের বসেদের বাড়িতে, অর্থাৎ আরও বড় লোকেদের বাড়িতে, আরও সুন্দর ঘরে, আরও বিভিন্ন আসবাব দ্বারা সজ্জিত ঘরেতে চলে যেতে পারে, কিন্তু পাখিটা যায় না, দয়া করে পাখিটা যায় না। আমার প্রতি পাখিটা খুব দয়া করে, অর্থাৎ আমাকে খুব ভালোবাসে। এই যে কবিকে ভালোবাসে বলেই কবির একাকিত্বময় বা বেদনাময় জীবনটা দূর হয়েছে, কবির মানসিক ক্লান্তির হাত থেকে রেহাই পেয়েছেন। শতকর্মব্যস্ততার মধ্যেও বা তার একাকিত্ব জীবনেতেও কবি কিছুটা হলেও আনন্দ পান এই পাখিটির কার্যকলাপ দেখে, পাখিটার কাছ থেকে দয়া পেয়ে। এই যে কবিকে দয়া করা, কবির একাকিত্বকে দূর করা, কবিকে আনন্দিত করা, এই কাজটার মধ্য দিয়েই কিন্তু পাখিটি আর সাধারণ পাখির থেকে একটু আলাদা হয়ে গেছে। অর্থাৎ তার দৈনন্দিন কার্যকলাপ যেমন তাকে সমস্ত পাখির সমতুল্য করে তুলেছে, তেমনি কবির একাকিত্ব দূরীকরণ আর কবির প্রতি দয়া করা, এই দুটি কাজের দ্বারা কবি এই পাখিটি অন্যান্য পাখির থেকে একটু আলাদাও হয়েছে।
সুতরাং এই পাখিটির এই কার্যকলাপের মধ্য দিয়ে পাখিটির একটা চরিত্রগত কিছু দিক ফুটে উঠছে। প্রথমত পাখিটি হচ্ছে আশাবাদী। কবি মনে করেন যে পাখিটা যখন কৌতূহলী দৃষ্টিতে তার দিকে এবং তার ঘরের দিকে চেয়ে থাকে, তখন পাখিটার যেন মনে হয় যে এই যে কবির ঘরের জানালা, দরজা, ফুলদানিটা বা টেবিলে রাখা ফুলদানিটা, বই খাতা সব তাকে বিধাতা দিয়ে দেবেন। এই যে একটা মনে মনে আশা করা, এই আশা করাটাই পাখিটার মনের আশাবাদী দিকটাকে প্রকাশ করছে। যদিও এই কথাগুলো কিন্তু কবির ভাবনাতে, তবুও কবির ভাবনাতেই পাখিটির এই চরিত্রের এই আশাবাদিতার দিকটা ধরা পড়েছে। একইভাবে কবির ভাবনা অনুসারেই পাখিটির দয়ালু মনোভাব, বন্ধুত্ব পরায়ণতার দিকটা প্রকাশ পেয়েছে এবং চতুরতা, অর্থাৎ আমরা কবিতাটার আলোচনা প্রথমেই বলেছিলাম কেন পাখিটা অত্যন্ত বুদ্ধিমান বা চতুর, সেটা আলোচনা করেছিলাম। সুতরাং কবির ভাবনাতে পাখিটার চরিত্রেরও 4টে বৈশিষ্ট্য আমরা পেলাম: আশাবাদী, দয়ালু, বন্ধুত্ব পরায়ণ এবং খুব চতুর বা চালাক। এরপরেতে আসি চিত্রকল্প। চিত্রকল্প কাকে বলে? যখন লেখকরা তাদের লেখালেখির মধ্য দিয়ে, অর্থাৎ শব্দ বা বাক্যর মধ্য দিয়ে যখন একটা ছবি তাদের লেখার মধ্যে তুলে ধরেন, সেটাকেই বলা হয় চিত্রকল্প। অর্থাৎ সাহিত্যিকরা শব্দ এবং বাক্য সমষ্টির দ্বারা যখন তাদের লেখার মধ্য দিয়ে কোনো একটা ছবি বলতে সেটা প্রাকৃতিক ছবি হতে পারে, কোনো দৈনন্দিন জীবনযাপনের একটা চিত্র হতে পারে, বিভিন্ন বিষয়ের কোনো ছবি তুলে ধরতে পারেন, তখনই সেটাকে বলা হয় চিত্রকল্প বা ইমাজেরি। এই কবিতাতেও কবি তারাপদ রায় এই চড়ুই পাখিটির কার্যকলাপকে কেন্দ্র করে বেশ কিছু চিত্রকল্প তুলে ধরেছেন। যেমন এক হচ্ছে অন্ধকারে পাখির ফেরা। অর্থাৎ কবি জানিয়েছেন যখন অন্ধকার হয়ে আসে পাখিটা যেন ঠোঁটে অন্ধকার নিয়ে ফিরে আসে। দেখো, এটা একটা ঠিক যেন আমাদের চোখের সামনে একটা ছবির মতন প্রকাশ পাচ্ছে, যে সূর্য অস্ত যাচ্ছে এবং আস্তে আস্তে চারিদিক অন্ধকার হয়ে আসছে বা হয়ে এসছে। ঠিক সেই মুহূর্তে অন্যান্য পাখিরা যেমন ফিরছে, এই চড়ুই পাখিটিও ফিরছে। এই ছবিটাকে আমরা ইচ্ছা করলেই একটা কাগজে কলমে এঁকে নিতে পারি। অর্থাৎ যেটা কাগজে কলমে এঁকে নিতে পারি, সেটা কবি এখানেতে শব্দ তথা বাক্যটির মধ্য দিয়ে তুলে ধরেছেন বলে এই লাইনটার মধ্য দিয়ে চিত্রকল্প ফুটে উঠেছে। দ্বিতীয় হচ্ছে কৌতূহলী চোখে কবিকে দেখা। অর্থাৎ পাখিটা যখন কৌতূহলী চোখ নিয়ে অবাক দৃষ্টিতে কবির দিকে এবং কবির ঘরের দিকে তাকিয়ে থাকে, সেইটার মধ্য দিয়ে একটা ছবি প্রকাশ পাচ্ছে। মানে ছবিটা কীরকম, আমরা খাতাতে আঁকলে এরকমই একটা ছবিটা ফুটে উঠবে, যে কবি একটা ঘরেতে একজন কবি বসে আছেন, সেই ঘরের চারিদিকেতে বই খাতা, টেবিলেতে বই খাতা, ফুলদানি সাজানো রয়েছে। সেই লোকটি অর্থাৎ কবিটি হয়তো কর্মব্যস্ত, অর্থাৎ কিছু লিখছেন। অন্যদিকে জানালা থেকে হয়তো একটি চড়ুই পাখি তার দিকেতে চেয়ে আছে। এই যে ছবিটা কিন্তু আমরা খাতায় আঁকতে পারি। ঠিক আমরা খাতাতে যেটা আঁকতে পারি, কবি এখানেতে শব্দ বাক্যতে এঁকেছেন। কাজে এই লাইনটার মধ্য দিয়েও চিত্রকল্পের প্রকাশ ঘটেছে। অন্যদিকে নির্জন ঘরে কবি ও চড়ুই, অর্থাৎ কবিতাটার একবারে শেষ লাইনেতে কবি বলছেন যে পাখিটা তাকে দয়া করছে, তাই নির্জন রাত্রিতে ঘরের মধ্যে একাকী চড়ুই আর একাকী কবি। এইটাও একটা ছবির মতন রূপ পাচ্ছে। রাত্রিবেলা ঘর প্রায় আবছা অন্ধকার, হয়তো একটা খুব মৃদু আলো জ্বলছে এবং সেখানেতে একটা চড়ুই পাখি কবির দিকে চেয়ে আছে এবং কবি হয়তো চড়ুই পাখিটির দিকে চেয়ে আছে। এই বিষয়টাকে কেন্দ্র করে একটা আমরা ছবি অনায়াসেই আঁকতে পারি, যেটা কবি এই কবিতার শেষ লাইনেতে এঁকেছেন। সুতরাং এই 3টে লাইনের মধ্য দিয়ে এই কবিতায় চড়ুই পাখিটির কার্যকলাপ এবং সেই কার্যকলাপকে কেন্দ্র করে কবির ভাবনা চিন্তামূলক 3টে ছবি তথা 3টে চিত্রকল্প আমরা পাচ্ছি। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা তা তোমরা কমেন্ট বক্সে জানিও
এবং তোমাদের কোনো কিছু বক্তব্য থাকলে বা জানার থাকলে তা কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর দেব। ভালো লাগলে লাইক করো এবং এই কবিতাটার উপরেতে কোনো এমসিকিউ 1 নম্বর প্রশ্ন বা ব্যাখ্যাধর্মী প্রশ্নের উত্তরের প্রয়োজন পড়লে তোমরা গুগল প্লে স্টোরেতে গিয়ে LRNR অ্যাপটি ডাউনলোড করো এবং সেখান থেকে সংগ্রহ করে নাও।